রাজিকুত্তরা মডেল কলেজের দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের অনলাইন শ্রেণী কার্যক্রম 2020-এ স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, দিবা শাখা। আমরা আজ আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ এই বিষয়বস্তুর উপর দ্বিতীয় পাঠে উপস্থিত হয়েছি। প্রথম পাঠে আমরা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সম্পর্কে ধারণা লাভ করেছি। এই বিশ্লেষণের ক্ষেত্রে কিছু নীতিমালা বা শর্ত প্রযোজ্য রয়েছে তা জেনেছি এবং এই বিশ্লেষণের ক্ষেত্রে যেই সূত্রাবলীর প্রয়োগ হবে তার মধ্যে থেকে বেশ কিছু, সবগুলো না, বেশ কিছু সূত্র আমরা দেখেছি, শিখেছি এবং বোঝার চেষ্টা করেছি। প্রথম পাঠে বলেছিলাম আমরা দ্বিতীয় পাঠ থেকে সূত্রের প্রয়োগ শিখব। তো চলো এবার আমরা আমাদের দ্বিতীয় পাঠ শুরু করি। সর্বপ্রথম আমরা একটি প্রতিষ্ঠানের হিসাব বই হতে প্রাপ্ত কিছু তথ্য জেনে নিই। আলিফ কোম্পানি লিমিটেডের 2019 সালের মোট বিক্রয় একক 25,000। একক প্রতি বিক্রয় মূল্য 500 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 300 টাকা। বাৎসরিক স্থায়ী ব্যয় 40 লক্ষ টাকা। আমরা উপরোক্ত তথ্য বিবেচনাপূর্বক নির্ণয় করব কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। দ্বিতীয় আমরা নির্ণয় করব সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় নির্ণয় করব। সর্বশেষ আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত এবং 2019 সালের মুনাফা। এই তিনটি রিকোয়ারমেন্ট আমরা অর্জনের চেষ্টা করব। চলো এবার আমরা প্রথম রিকোয়ারমেন্টটা নির্ণয় করি। আমরা প্রথম পাঠে শিখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করার যে সূত্র তা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে
কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের হবে। তো তার পূর্বে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত তা জানা লাগবে। তাই চলো আমরা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করি। কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার সূত্র হচ্ছে, যেহেতু আমাদের প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, তাই আমরা এই দুটো তথ্যকেই ব্যবহার করছি। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমাদের এখানে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 500, যার থেকে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 300 বাদ দিলাম। তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 200 টাকা। এবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করব, যার জন্য আমরা উপরে লিখব একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যাকে আমরা ভাগ করব একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা, এবং কে গুণ করব আমরা 100 দ্বারা। আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যা আছে তা লিখি 200 টাকা, এবং একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 500, যাকে আমরা 100 দিয়ে গুণ করতে যাচ্ছি। তাহলে 200কে 500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হলে যেটা ফলাফল আসছে তা হচ্ছে 40%। আমরা জেনে গেলাম আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40%। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টের দিকে অগ্রসর হই। তার আগে আমরা প্রশ্নটি আবার একটু দেখে নিই। যদি আমাদের প্রশ্নের তথ্যাদি খুবই সীমিত, আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করে ফেলেছি 200 টাকা, এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করেছি 40%। আমাদের প্রশ্নে মোট বিক্রয় একক বলা ছিল 25,000 একক, এবং বাৎসরিক স্থায়ী ব্যয় হচ্ছে 40 লক্ষ টাকা। এই দুটো তথ্য আমরা মনে রাখবো। মোট বিক্রয় একক 25,000 একক এবং বাৎসরিক স্থায়ী ব্যয় হচ্ছে 40 লক্ষ টাকা। এবং আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় নির্ণয় করার কথা বলা হয়েছে। চলো আমরা তা নির্ণয় করি। সমচ্ছেদ বিন্দু আমরা এককে নির্ণয় করব। আশা করি আমাদের
মনে আছে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র। সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব তা হচ্ছে স্থায়ী ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা আমরা ভাগ করব। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে নিচে লিখেছি এবং উপরে স্থায়ী ব্যয়। আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন জানি 200 টাকা। এবং স্থায়ী ব্যয় হচ্ছে 40 লক্ষ টাকা। আমরা লিখে ফেললাম সূত্র অনুযায়ী। চল্লিশ লক্ষকে 200 দিয়ে ভাগ করেছি। চল্লিশ লক্ষকে 200 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে? তাহলে আসছে আমাদের এখানে 20,000 একক। তাহলে আমরা জেনে গেলাম সমচ্ছেদ বিন্দু এককে হচ্ছে 20,000 একক। প্রতিষ্ঠান যখন 20,000 একক পর্যন্ত বিক্রয় করতে পারে তখন তাদের কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। খ রিকোয়ারমেন্টে আমাদের আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার কথা বলা হয়েছে। সমচ্ছেদ বিন্দু টাকা। উপরে স্থায়ী ব্যয় এবং নিচে হচ্ছে যা আমরা লিখব সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আমরা দেখতে পাচ্ছি সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার ক্ষেত্রে স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করা। এর আরো বিকল্প উপায় আছে, তা আমি কিছুক্ষণ পরেই বলছি। স্থায়ী ব্যয় তো আমরা জানি 40 লক্ষ টাকা, তা লিখে ফেলি আমরা। এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা নির্ণয় করেছিলাম 40%। আশা করি মনে আছে। এবং আমরা যদি স্ক্রিনের দিকে দেখি উপরে অংশে দেখাই যাচ্ছে আমরা 40% নির্ণয় করেছিলাম। চল্লিশ লক্ষকে যদি আমরা 40% দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের যেই টাকাটা আসতেছে তা হচ্ছে 1 কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান 1 কোটি টাকা বিক্রি করা পর্যন্ত কোনো লাভ অর্জন করতে পারছে না। কিছুক্ষণ আগে বলেছিলাম যে সমচ্ছেদ বিন্দু একক টাকায় বের করার বিকল্প উপায় আছে। সেটা কি? যেহেতু আমরা সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করেছি যা ছিল 20,000 একক এবং আমরা একক প্রতি বিক্রয় মূল্য জানি, তাই আমি এখানে বিকল্প, তবে এখানে শর্ত হচ্ছে যে সমচ্ছেদ বিন্দু একক জানা থাকতে হবে, তবেই সম্ভব, নতুবা না। সমচ্ছেদ
বিন্দু, যেহেতু আমরা সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করেছি তাই এটা করা যেতে পারে। তাহলে সেটা কিভাবে হবে? সমচ্ছেদ বিন্দু এককে আমরা গুণ করব একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা। সমচ্ছেদ বিন্দু একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু একক কত নির্ণয় করেছিলাম? অবশ্যই আমাদের মনে আছে, যা হচ্ছে 20,000 একক, যাকে আমরা গুণ করছি একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। 20,000 একককে 500 দিয়ে গুণ করা হলে অবশ্যই যা আসবে তা হচ্ছে 1 কোটি টাকা। শিক্ষার্থীরা, আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি সমচ্ছেদ বিন্দু এবং সমচ্ছেদ বিন্দু টাকা দুটোই আমাদের প্রশ্নে জানতে চায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি আমি সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করি, তবে একককে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা যদি গুণ করা হয় তবেই আমরা সমচ্ছেদ বিন্দু টাকা পেয়ে যাব। কিন্তু যদি একক প্রতি বিক্রয় মূল্য জানা না থাকে, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটি ব্যবহার করে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করতে হবে। চলো এবার আমরা আমাদের তৃতীয় রিকোয়ারমেন্টটা পূরণ করি। তৃতীয় রিকোয়ারমেন্টে ছিল আমাদের নিরাপত্তা প্রান্ত। আমরা সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় নির্ণয় করেছি। নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে দুভাবে করা যায়। চলো এবার আমরা যেটা সহজ হবে সেটাই জানার চেষ্টা করি। আর শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো যে আমাদের একক সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 20,000 একক এবং সমচ্ছেদ বিন্দু টাকা হচ্ছে 1 কোটি টাকা। আমরা এখন গ নাম্বারটা করতে যাচ্ছি, যা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। শিক্ষার্থীরা, আমাদের আশা করি মনে আছে যে নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করার আগে তো আমাদের নিরাপত্তা প্রান্তের পরিমাণ জানতে হবে। মোট আমরা এটা এককে নির্ণয় করি, তাহলে আমরা সেক্ষেত্রে নিরাপত্তা প্রান্ত একক, আমাদের মোট বিক্রয় একক প্রশ্নে দেওয়া ছিল, যা থেকে আমরা সমচ্ছেদ বিন্দু একক যদি বাদ দেই, তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত একক পেয়ে যাব। আমাদের মোট বিক্রয় একক প্রশ্নে দেওয়া ছিল 25,000, যার থেকে আমরা সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করেছি 20,000। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত একক হচ্ছে 5,000। এবার আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করব। নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করার জন্য নিরাপত্তা প্রান্ত একককে বিক্রয় একক দ্বারা ভাগ করব। এককে ভাগ করব মোট বিক্রয় একক দ্বারা। মোট বিক্রয় একক, আর যেহেতু আমরা অনুপাত নির্ণয় করছি তাই আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। সূত্রটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। নিরাপত্তা প্রান্ত একক ডিভাইডেড মোট বিক্রয় একক গুণন 100। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যেটা অল্টারনেটিভ ওয়ে আছে, তা হচ্ছে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করেছি 1 কোটি টাকা,
আমরা যদি মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি, মোট বিক্রয় একক 25,000 একক, যাকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা যদি গুণ করা হয় তাহলে আমরা মোট বিক্রয় মূল্য পেয়ে যেতাম। মোট বিক্রয় মূল্য থেকে সমচ্ছেদ বিন্দুর টাকা বাদ দিলে নিরাপত্তা প্রান্ত টাকায় প্রকাশিত হতো। টাকা বা একক যার ভিত্তিতেই আমি অনুপাত নির্ণয় করি না কেন তা অনুরূপ হবে। সেই নিয়ে কোনো যেন আমাদের মাঝে কোনো কনফিউশন না থাকে। চলো এবার আমরা সূত্রটার প্রয়োগ করে প্রয়োজনীয় উপাত্তগুলো বসিয়ে দিই সূত্রের মধ্যে। নিরাপত্তা প্রান্ত একক হচ্ছে আমাদের 5,000 একক এবং আমাদের মোট বিক্রয় একক হচ্ছে 25,000। পাঁচ হাজার একককে 25,000 একক দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আসছে 20%। আশা করি আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করা বুঝতে পেরেছি। আমাদের গ রিকোয়ারমেন্টে আরেকটি ছিল মুনাফার পরিমাণ নির্ণয়। শিক্ষার্থীরা, আমরা মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে দুটো উপায় আছে। একটা হচ্ছে মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা, মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা। স্থায়ী ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া ছিল। সো মোট বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে স্থায়ী ব্যয় বাদ দেওয়া হলেই আমরা মুনাফা পেয়ে যাব। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর বাহিরে আরও একটি উপায় আছে সূত্রের মাধ্যমে। তো প্রথমে আমরা সাধারণ যে নিয়মটা আছে সেটাই করি। মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। বিক্রয় আমরা জানি আমাদের টোটাল হচ্ছে 25,000 একক, যাকে আমরা গুণ করছি একক প্রতি বিক্রয় মূল্য 500 দ্বারা। এর থেকে আমরা মাইনাস করছি পরিবর্তনশীল ব্যয়, যাও 25,000 একক গুণন 300। এরপরে মাইনাস করছি স্থায়ী ব্যয় 40 লক্ষ। পঁচিশ হাজার গুণন 500 যদি দেই আমরা 1,25,00,000, যার থেকে আমরা 25,000 ইন্টু 300 হচ্ছে 75 লক্ষ এবং স্থায়ী ব্যয় 40 লক্ষ। এক কোটি 25 লক্ষ থেকে 75 লক্ষ বাদ দিলে 50 লক্ষ, 50 লক্ষ থেকে 40 লক্ষ যদি বাদ দিই তাহলে থাকছে আমাদের 10 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের মুনাফা। আমরা বলেছিলাম যে মুনাফা নির্ণয়ের আরেকটু উপায় আছে, সেটা কি? মুনাফা সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয়। শিক্ষার্থীরা, আমাদের অবশ্যই মনে আছে যে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করেছিলাম। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ছিল 200 টাকা এবং মোট বিক্রয় একক ছিল আমাদের
25,000 একক, রাইট। 25,000 একক গুণন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 200 দিয়ে আমরা যদি গুণ করি, তার থেকে আমরা স্থায়ী ব্যয় যদি বাদ দিয়ে দেই, লক্ষ্য করে দেখো 25,000 ইন্টু 200, 25 দুগুণে 50 লক্ষ টাকা, যার থেকে আমরা 40 লক্ষ টাকা যদি মাইনাস করে দেই, তাহলে আসছে 10 লক্ষ টাকা। অল্টারনেটিভ যেটা ফর্মুলা আমরা দেখলাম, যদি কোনো কারণে প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য বা পরিবর্তনশীল ব্যয় দেওয়া না থাকে, কিন্তু আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন প্রশ্নে পেয়ে যাই, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে মুনাফা পেয়ে যাব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের 3টি রিকোয়ারমেন্ট নির্ণয় করা শেষ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে দ্বিতীয় পাঠে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুব দ্রুত আমরা তৃতীয় পাঠে আবার একত্রিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।